বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আমার ঘরে আমার স্কুল এই অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে আজকে আমি দশম শ্রেণী জীববিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করব। দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ কোষ ও টিস্যু। তা আমি প্রথমেই কোষ দিয়ে শুরু করতেছি। কোষ সহজ কথায় বললে আমরা বলতে পারি জীবদেহের গঠনগত ও কার্যকরী এককে কোষ বলবো, অর্থাৎ বলা যায় যে জীবদেহের গঠনের মূল ভিত্তিটাই হলো কোষ। বিজ্ঞানী লোই এবং সিকিলিজের মতে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। বৈষম্যবেদ্য পর্দা অর্থাৎ যে পর্দা দিয়ে দ্রাবকণু চলাচল করতে পারে কিন্তু দ্রব চলাচল করতে পারে না, ওই পর্দাকে বলবো আমরা বৈষম্যবেদ্য পর্দা, যেমন সেলুলোজ নির্মিত পর্দা। এই বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরিতে সক্ষম, এই ধরনের অবস্থাকে আমরা কোষ বলবো। দেখো, খুব একটা গুরুত্বপূর্ণ কথা, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরিতে সক্ষম। আচ্ছা দেখো, বর্তমানে আমরা যেই কারণে এই ক্লাসটা করে এই ধরনের ক্লাস করছি, সে তোমরা সবাই জানো করোনা ভাইরাস, কোভিড-19। এই ভাইরাসটা কোনো কোষ না, কারণ এটা অন্য কোনো সজীব দেহ ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে না, তাই ভাইরাসকে আমরা কোষ বলবো না। এবার আসলে দেখা যায় কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ যদি আমরা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে করি, তাহলে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল এবং সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। এই দুই ভাগে ভাগ করতে পারি। প্রাককেন্দ্রিক কোষ, এটা নিউক্লিয়াসটা সুগঠিতময়, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার আবরণীটা থাকে না, যেমন ব্যাকটেরিয়া। আর সুকেন্দ্রিক কোষ, এটাতে নিউক্লিয়াসটা সুগঠিত, এখানে একটি কোষের সকল অঙ্গাণু উপস্থিত। আর প্রাককেন্দ্রিক কোষে রাইবোজোম ছাড়া সাধারণত অন্য কোনো অঙ্গাণু থাকে না কোষের মধ্যে। এবার দেখো, কাজের উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, দেহকোষ এবং জননকোষ। দেহকোষ হলো সোমাটিক সেল, জননকোষ হলো গ্যামেটিক সেল। দেহকোষ নাম থেকে বোঝা যাচ্ছে এটা আমাদের দেহ গঠন করবে, আর জননকোষ যেসব জীবের যৌন প্রজননের মাধ্যমে বংশবিস্তার হয় তাদের জননকোষ গঠন করবে। এই গেল কোষের প্রকারভেদ। এবার দেখো, আমরা জীবের মধ্যে দেখো উদ্ভিদ এবং প্রাণী দুইটা অংশ আছে, একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী। তাহলে আমরা গঠনগত দিক থেকে বিবেচনা করে দেখতে পাই দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তাহলে সহজেই বোঝা যায় এদের কোষের মধ্যেও, এদের কোষের গঠনেও অনেক পার্থক্য আছে। তোমরা বই থেকে কোষের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র দুটি ভালো করে খেয়াল করবে, তারপরে পার্থক্য নিজেই বের করার চেষ্টা করবে। আমি জাস্ট শুধু কতগুলো পয়েন্ট বলতেছি, এই পয়েন্টগুলো তোমরা দেখে পার্থক্যটা নিরূপণ করার চেষ্টা করবে। পয়েন্টগুলো দেখো, প্রথম হলো কোষ প্রাচীর, তারপরে আছে নিউক্লিয়াসের অবস্থান, এরপরে আমরা দেখতে পারি প্লাস্টিক, তারপর দেখো কোষ গহ্বর, তারপর দেখো সেন্ট্রিওলস, তারপরে গলজি বস্তু, এরপরে আছে দেখো সঞ্চিত খাদ্য,
এই পয়েন্টগুলো যদি তুমি শর্ট আউট করতে পারো তাহলে সহজেই পার্থক্য নিরূপণ করতে পারবে শেষের পয়েন্টটি ছাড়া। এটা তোমার মনে রাখতে হবে। বাকিগুলো তুমি দেখো, দুইটা কোষের মধ্যে তুলনা করো, দেখো বই দেখে তুমি নিজেই বের করার চেষ্টা করো। কোষ প্রাচীর, দেখো উদ্ভিদ কোষে জড় কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। তারপর দেখো নিউক্লিয়াসের অবস্থানটা খেয়াল করো। উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের অবস্থানটা হলো পরিধির দিকে, আর প্রাণী কোষে নিউক্লিয়াসের অবস্থানটা থাকে কেন্দ্রের দিকে। তার একটা কারণ আছে, কারণটা পরবর্তীতে বুঝতে পারবে। প্লাস্টিক, উদ্ভিদ কোষের চিত্রে দেখো প্লাস্টিক বিদ্যমান, কিন্তু প্রাণী কোষে কোনো প্লাস্টিক নেই। আর এরপরে দেখো কোষ গহ্বর, কোষ গহ্বরটা দেখে সহজে বুঝতে পারছো নিউক্লিয়াসের অবস্থাটা কেন আমি বলছিলাম, পরে বুঝতে পারবে। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, তাই নিউক্লিয়াসটা পরিধির দিকে অবস্থান করে। প্রাণী কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না, তাই নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে। পরবর্তীতে আরেকটা দেখো সেন্ট্রিওল, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। গোলজি বস্তু, এটা উদ্ভিদ কোষে এটার উপস্থিতিটা কম, প্রাণী কোষে উপস্থিতি বেশি। আর যে পয়েন্টটা মনে রাখবে, মুখস্থ করবে, সেটা হলো সঞ্চিত খাদ্য। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য হলো শ্বেতসার, প্রাণী কোষে হলো গ্লাইকোজেন। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য শ্বেতসার বা স্টার্চ, প্রাণী কোষে হলো গ্লাইকোজেন। অর্থাৎ উদ্ভিদ কোষে আমাদের যে সঞ্চিত খাদ্য শর্করা, সেটা উদ্ভিদ কোষে শ্বেতসার রূপে জমা থাকে, প্রাণী কোষে সেটা গ্লাইকোজেন রূপে জমা থাকে। এবার দেখো আমরা দেখব এবার কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্গাণু, যেহেতু তোমরা ক্লাস 10 পড়ো, আমাদের সিলেবাসটা আগেই শেষ, আমরা রিভিশন করা পড়ছে, তো আমার কাছে মনে হচ্ছে যে পয়েন্টগুলো বেশি তোমাদের জন্য দরকার সেই বিষয়টি আমরা আলোচনা করব এখন। প্রথম অঙ্গাণুটা দেখো, আমি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, আমি প্রথমে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র আছে, তারপরে মাইটোকন্ড্রিয়ার গঠনটা বর্ণনা করছি। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা দেখো, বইতে দুইটা চিত্র আছে, তোমার যেটা পছন্দ সেটা আঁকবে, তবে আমার মনে হয় সহজ যেটা সেটা আঁকাই ভালো। তো আঁকার কৌশলটা দেখো, প্রথমে এই ধরনের দুইটা সার্কেল আঁকবে, প্রায় সার্কেলের মতো। আঁকার পরে ভিতরের যে সার্কেলটা, সেটা কয়েকটা অংশ মুছে দিলে হবে। এভাবে মুছে দেবে। তারপরে এই অংশগুলোতে কতগুলো বৃত্তাকার বস্তু দেবে। মাইটোকন্ড্রিয়ার গঠন বিশ্লেষণ করলে দেখো আমরা চারটা অংশ দেখতে পারি। প্রথম অংশ আবরণী, দ্বিতীয় অংশ ক্রিস্টি, তৃতীয় অংশ অক্সিজো, চতুর্থ অংশ ম্যাট্রিক্স। এবার দেখো চিত্রটা ভালো করে খেয়াল করো। আবরণী সভাপতি দেখে আমি প্রথমে দুইটা সার্কেল রাখছিলাম, তাহলে মাইটোকন্ড্রিয়া হলো দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, যা বাহিরের ঝিল্লিটি মসৃণ, বাহিরের ঝিল্লিটি মসৃণ এবং ভিতরেরটি ভাঁজ করা থাকে। এরপর দেখো ক্রিস্টি,
মাইটোকন্ড্রিয়ার ভিতরের যেটিকে ভাঁজ করা বলছে সেটা বার হয়ে ভিতরের দিকে ঝুলানো অবস্থায় থাকে। এই ঝুলানো অংশটাকে আমি ক্রিস্টি বলবো। ঝুলানো অংশটাকে ক্রিস্টি বলবো। পরের পয়েন্ট অক্সিজেন। মাইটোকন্ড্রিয়ায় দেখো ক্রিস্টি সমূহের গায়ে বহু সবিন্ত কোষী বোটা যুক্ত এই যে এই ধরনের থাকে, এই জন্য এটাকে বলবো সবিন্ত। বহু সবিন্ত গোলাকার বস্তু অবস্থান করে, এদেরকে আমরা অক্সিজেন বলবো। এই যে অক্সিজেন। তারপরে ম্যাট্রিক্স, এটা একটা ধাতব পদার্থ। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে ম্যাট্রিক্স বিদ্যমান, এই যে ফোটা ফোটা অংশগুলো। ম্যাট্রিক্স বিদ্যমান মাইটোকন্ড্রিয়াতে। আমরা জানি এটা পাওয়ার হাউস নামে পরিচিত। এখানে শক্তি উৎপন্ন হয়, তো শক্তি উৎপন্নের জন্য এখানে অনেকগুলো এনজাইম এবং কোএনজাইম কাজ করে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে প্রায় 70 ধরনের এনজাইম এবং 14 ধরনের কোএনজাইম পাওয়া যায়। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ আগেই বলছি, শক্তি উৎপন্ন করা। আমরা জানি আমাদের দেহে শ্বসন ক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। আর চতুর্থ অধ্যায়ে আমরা পড়ছিলাম শ্বসন ক্রিয়ার 4টা ধাপ, সবার শ্বসনের 4টা ধাপ। তার মধ্যে প্রথম দুটি ধাপ গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোএ সৃষ্টিটা ঘটে সাইটোপ্লাজমে, আর পরবর্তীতে ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই দুটা ধাপ ঘটে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে। আর আমরা জানি এই ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র দিয়ে শক্তিটা কনভার্ট হয়ে খাদ্যটা কনভার্ট হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। তাই বলা যায় সবচেয়ে বেশি শক্তিটা উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে। তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসের সাথে তুলনা করা হয়। পাওয়ার হাউস এর ভিতরে শক্তি উৎপন্ন হয়, বাট এটি অর্থাৎ বলতে পারে এটা শক্তি উৎপন্ন করে। দেখো মাইটোকন্ড্রিয়ার পরে আমরা দেখতেছি প্লাস্টিড। প্লাস্টিড এটা উদ্ভিদ কোষে থাকে, আমরা পাঠ্যক্রমের মধ্যে দেখছি প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। যেহেতু এটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, আর এটা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে, তাই বলতে পারি আমরা এটা উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে সাধারণত 3 ধরনের প্লাস্টিড দেখা যায়। প্লাস্টিড প্রকারভেদটা আমি লিখতেছি। লিউকোপ্লাস্ট, দ্বিতীয়টা হলো ক্রোমোপ্লাস্ট, তৃতীয়টা হলো ক্লোরোপ্লাস্ট। এই বিভাজনটা করা হয়েছে বর্ণের উপর নির্ভর করে। উদ্ভিদে 2 ধরনের বর্ণকণিকা প্লাস্টিড দেখা যায়, অর্থাৎ একটা বর্ণযুক্ত আর একটা হলো বর্ণবিহীন। বর্ণবিহীন প্লাস্টিডটাকে বলবো আমরা লিউকোপ্লাস্ট, আর বর্ণযুক্ত প্লাস্টিডের মধ্যে সবুজ বর্ণটা সবচেয়ে বেশি দেখা যায়, তাই সেটাকে একটা ভাগে রাখছি আমরা ক্লোরোপ্লাস্ট, সবুজ বর্ণের। আর সবুজ ছাড়া বাকি সকল বর্ণের প্লাস্টিডকে একত্রে বলবো আমরা ক্রোমোপ্লাস্ট। এটাকে বলবো আমরা রঙিন প্লাস্টিড। এটা হলো বর্ণহীন প্লাস্টিড। আচ্ছা, এবার দেখি লিউকোপ্লাস্ট এটা কোথায় থাকে। উদ্ভিদে যে অংশে সূর্যের আলো পৌঁছায় না সেখানে লিউকোপ্লাস্ট অবস্থান করে। আমরা জানি উদ্ভিদের মূল মাটির নিচে থাকে, তাই সেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাই লিউকোপ্লাস্ট মূলত মূলে দেখা যায়। তাছাড়া জনকোষেও এটাকে দেখা যায়। আর লিউকোপ্লাস্টের কাজ হলো খাদ্য সঞ্চয় করা। লিউকোপ্লাস্টের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, এটি যদি কখনো সূর্যের আলো সংস্পর্শে আসে তাহলে লিউকোপ্লাস্টটা সবুজ বর্ণ ধারণ করে ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। এটা বাস্তব একটা উদাহরণ দেখবা গোল আলুর ক্ষেত্রে। দেখবা যে কিছু কিছু গোল আলুতে একটা অংশে সবুজ রঙের দেখা যায়, সেখানে লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়েছে।
পরের প্লাস্টিক দেখো ক্রোমোপ্লাস্ট। উদ্ভিদের রঙিন প্লাস্টিকটাকে বলবো আমরা ক্রোমোপ্লাস্ট। আর এটা যেহেতু রঙিন, স্বভাবত এটার অবস্থান হলো উদ্ভিদের রঙিন অংশ। যেমন পাতা যদি রঙিন হয়, রঙিন পাতায় সেখানে ক্রোমোপ্লাস্ট থাকে, পাতা, ফুল, ফল। এই জন্য পাতা, ফুল, ফলটা রঙিন হয় এবং এখানে অনেকগুলো রঙের মিশ্রণ ঘটলে এখানে একটা বর্ণ বৈচিত্র্য সৃষ্টি হয়। তাই বলতে পারি ক্রোমোপ্লাস্ট উদ্ভিদে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে, উদ্ভিদ বা ফুলকে বা উদ্ভিদকে আকর্ষণীয় করে তোলে এবং এতে করে পরাগায়ন পতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নে সহায়তা করে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্লাস্টিক। আরেকটা প্লাস্টিক হলো ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের প্লাস্টিক। উদ্ভিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা কিনা সবুজ বর্ণের প্লাস্টিক। তোমরা জানো সবুজ বর্ণের প্লাস্টিক যেহেতু সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তাই ক্লোরোপ্লাস্ট খুবই গুরুত্বপূর্ণ। বলা যায় যে উদ্ভিদ পুরো জীব জগৎকে বাঁচিয়ে রাখার জন্য ক্লোরোপ্লাস্টের ভূমিকাই অনন্য। তবে এটারও একটা বৈশিষ্ট্য আছে, লিউকোপ্লাস্টের অপোজিট বৈশিষ্ট্য। যদি কোনো কারণে ক্লোরোপ্লাস্ট যদি সূর্যের আলো থেকে বঞ্চিত হয়, তাহলে ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হয়। এটা অনেক সময় দেখা যায় মাঠে বা বিভিন্ন জায়গায় যদি সবুজ ঘাস থাকে, সেই জায়গাটা যদি আমরা ইট বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখি, তাহলে সেই গাছগুলো বিবর্ণ হয়ে যায়। তাহলে তখন সেটা আসলে ক্লোরোপ্লাস্টটা নষ্ট হয়ে সেখানে লিউকোপ্লাস্ট সৃষ্টি হয়। এবার দেখো বইতে প্লাস্টিক ক্লোরোফিলের একটা ছবি আছে, আমি ছবি আঁকার কৌশলটা শুধু দেখাচ্ছি। প্রথমে আমরা দেখো সেই ক্লোরোফিলটা হলো লেন্স আকার, চশমার লেন্স বা লেন্স আকার। তখন আমরা এবং দ্বিস্তর বিশিষ্ট দেখো লেন্সটা এই ধরনের রাখবো আমরা। দ্বিস্তর বিশিষ্ট যেহেতু বলছি, উপরে আরেকটা, এটা হলো আবরণ। এর মধ্যে দেখো কতগুলা গ্রানাম চক্র থাকে। গ্রানাম চক্র একটাকে বলবো গ্রানাম, বহুপদে সেটাকে বলবো আমরা গ্রানাম। চক্রটা থাকে এই ধরনের, দেখো 4-3 নে। আর এর ভিতরে ম্যাট্রিক্স থাকবে। তাহলে আমরা বলবো এটা হলো আবরণী, এটা হলো গ্রানাম, এককে বলবো গ্রানাম চক্র, এটা হলো গ্রানাম ল্যামেলাম, আর এই যে পানির অংশটা হলো স্ট্রোমা। তাহলে দেখো এই গ্রানামগুলো একত্রে থাকে। আমরা ক্যানেল দেখো যে ক্যানেলের গুটিটা একটা বলে কলা গাছ, সেখানে একটার সাথে একটার উপর একটা গুটি দিয়ে খেলাটা খেলতে হয়। তো এখানে এক একটা গ্রানাম একটার উপরে একত্রে থেকে একটা চক্র তৈরি করে, এটাকে বলবো আমরা গ্রানাম চক্র। একটা গ্রানাম চক্রের সাথে আরেকটা গ্রানাম চক্র সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত থাকে, এটাকে বলবো আমরা গ্রানাম ল্যামেলা। মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে এই ধরনের প্রত্যেকটা গ্রানাম চক্রে 5 থেকে 25টি গ্রানাম চক্র থাকে। গ্রানাম চক্র একটা গ্রাম 5 থেকে 25টি গ্রানাম একটি গ্রানাম তৈরি করবে এবং এই ধরনের 40 থেকে 80টি গ্রানাম চক্র, 40 থেকে 80টি গ্রানাম চক্র। এগুলো প্লাস্টিক। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্গাণুটা দেখবো আমরা নিউক্লিয়াস। আমি শুধু নিউক্লিয়াসের চিত্রটা দেখবো। নিউক্লিয়াস এটি কোষের প্রাণকেন্দ্র, কোষের প্রাণকেন্দ্র। আমরা শুধু চিত্র দেখবো। চিত্রটা দুইটা সার্কেল আঁকবা,
সার্কেলটাকে জায়গায় জায়গায় একটু মুছে দিতে হবে। আস্তে আচ্ছা, এটা হলো একটা নিউক্লিয়াসের চিত্র। নিউক্লিয়াস, সুকেন্দ্রিক কোষের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা দেখে আমরা দেখো লক্ষ্য করলে চারটি অংশ দেখতে পাবো। একটা হলো আবরণ, এরপর দেখো একটা অধিকতর গোলাকার বস্তু থাকে, সেটাকে বলবো নিউক্লিওলাস। নিউক্লিওলাস এটাকে বলা হয় কোষের কেন্দ্রিকাণু। জ্ঞানমূলক প্রশ্নে আসে কেন্দ্রিকাণু কি? নিউক্লিওলাসকে কেন্দ্রিকাণু বলা হয়। তারপরে দেখো এটার মধ্যে কতগুলো জেলিনে অর্ধতরল বস্তু থাকে, সেটাকে বলবো আমরা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার ন্যায় কতগুলো অঙ্গাণু দেখা যায়, সেটাকে ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম বলবো। এটার বর্ণনা বিস্তারিত আমরা 12 অধ্যায় করব বা করছি আমরা। তো এখানে অল্প সংক্ষিপ্ত আকারে দেখলেই চলবে। তাহলে নিউক্লিয়াস কি এবং নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র আর নিউক্লিয়াসের গঠনটা আমরা দেখব। নিউক্লিয়াসের গঠনের চারটা অংশ দেখা যায়, চারটা অংশের কাজ সহ একটু বর্ণনা দেখব। তাহলে নিউক্লিয়াসের গঠনটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এই নিউক্লিয়াস দিয়ে শেষ করলাম কোষ অংশটা। কোষের পরে যাব আমরা টিস্যুতে। দেখো টিস্যু, টিস্যু সংজ্ঞাতে সহজে মনে রাখার জন্য মনে রাখবে এটা হলো কোষগুচ্ছ। কোষগুচ্ছ আর সংজ্ঞা দেখবে কতগুলো কোষ একই স্থান থেকে উৎপন্ন লাভ করে যদি একই ধরনের কাজে নিয়োজিত থাকে বা একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাকে টিস্যু বা কলা বলে। আবার বলছি, একই স্থান থেকে উৎপন্ন কতগুলো কোষ যখন একত্রিত হয়ে একটি নির্দিষ্ট কাজ করে, তখন তাকে টিস্যু বা কলা বলে। তাহলে বলছি আমি একটি নির্দিষ্ট কাজ, তো বলা যায় শ্রমবণ্টনই টিস্যু সৃষ্টির মূল কারণ। আমাদের যেহেতু বলছে আগে উদ্ভিদ অংশ প্রাণী অংশ আছে, আমি প্রথমে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করছি। উদ্ভিদ টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। টিস্যু, সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। তাহলে টিস্যু, উদ্ভিদ টিস্যুকে 3 ভাগে ভাগ করতে পারি: সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। টিস্যু সংজ্ঞাতে বলছিলাম কতগুলো কোষের সমষ্টি। সরল টিস্যু হলো একই আকার বা একই কাজে নিয়োজিত একই ধরনের কোষগুলো যখন একটি নির্দিষ্ট টিস্যু গঠন করবে, তখন তাকে বলবো আমরা সরল টিস্যু। একাধিক ধরনের কোষ নিয়ে যদি যে টিস্যু গঠিত হয়, তাকে বলবো আমরা জটিল টিস্যু। আর ক্ষরণকারী টিস্যু হলো উদ্ভিদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমি যেমন মধু বলতে পারি, রেজিন বলতে পারি, যেমন কোনো গাছের পাতা ছিল এখান থেকে সাদা একটা কোষ বের হয়, সেটাকে বলবো আমরা, এই ধরনের টিস্যুটাকে বলবো আমরা ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু, সরল টিস্যুটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্যারেনকাইমা,
কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যুটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জাইলেম, ফ্লোয়েম। জটিল টিস্যুর মধ্যে জাইলেম উদ্ভিদের জন্য পানি পরিবহন করে, ফ্লোয়েম উদ্ভিদের জন্য খাদ্য পরিবহন করে, তাই জটিল টিস্যুর আরেকটা নাম হলো পরিবহন টিস্যু। এখন আমরা প্রথমে সরল টিস্যু, বিভিন্ন প্রকার যে সরল টিস্যু আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই টিস্যুগুলোর মধ্যে আমরা তুলনা করব। আমি চার্ট আকারে লিখে দিচ্ছি, তোমরা তুলে দিবা, তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো এবার আমি বলছি বিভিন্ন প্রকার সরল টিস্যু তুলনা করবো আমরা, পার্থক্য না, এটা হলো তুলনা। তো প্রথমে দেখো আলোচ্য বিষয় প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্রথমে দেখো আলোচ্য বিষয়, প্রথমে অবস্থা। প্যারেনকাইমা টিস্যু কোথায় থাকে? সাধারণত উদ্ভিদের সব অংশে প্যারেনকাইমা টিস্যু অবস্থান করে। কোলেনকাইমা থাকে পাতার শিরা এবং পত্রবৃন্তে, আর স্ক্লেরেনকাইমা থাকে ফল ও বীজতকে। এরপর দেখো যেহেতু এটা টিস্যু অনেক ধরনের কোষ নিয়ে গঠিত, তো কোষগুলো কি ধরনের? দেখো কোষটা হলো প্যারেনকাইমা কোষগুলো জীবিত, সমবেশীয় এবং পাতলা প্রাচীরযুক্ত। কোলেনকাইমা কোষগুলো লম্বাটে, সজীব, এবং সেটার মধ্যে এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, এবং এটা নৈমিত্তিকে প্রায় আসে। এদের কোষ প্রান্তটা চৌকোনাকার। আর স্ক্লেরেনকাইমা হলো কোষগুলো শক্ত, লম্বা, পুরু প্রাচীরযুক্ত। পরেরটা দেখো কোষ প্রাচীর। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো পাতলা এবং সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। কোলেনকাইমাটা হলো কোষ প্রাচীর অসমভাবে পুরু, এটাও মনে রাখবে, খুব একটা ব্যতিক্রমী। দেখো কোষ প্রাচীরটা অসমভাবে পুরু এবং সেটা সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। আর স্ক্লেরেনকাইমা হলো লিগনিন যুক্ত। তোমাদের কাছে সবগুলো নতুন লাগবে, দেখো যেহেতু টেনে বড় হয়তো আগে শুনছো, কিন্তু সবগুলো দেখো সেলুলোজ, পেকটিন, লিগনিন, এই প্রত্যেকটাই হলো জটিল শর্করা, অর্থাৎ গ্লুকোজ দ্বারা গঠিত জটিল ধরনের শর্করা জাতীয় পদার্থ। এরপর দেখো প্রোটোপ্লাজম। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোতে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। কোলেনকাইমা টিস্যুগুলো পূর্ণ থাকতে পারে, প্রোটোপ্লাজমটাও কোলেনকাইমা টিস্যুর প্রোটোপ্লাজমও পূর্ণ থাকে, স্ক্লেরেনকাইমাতে অপূর্ণ থাকে। অন্তঃকোষীয় ফাঁকা স্থান, যেটা কিনা প্যারেনকাইমাতে থাকে, কোষগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে। কোলেনকাইমা টিস্যুর কোষগুলোতে ফাঁকা স্থান থাকতে পারে, নাও পারে, ম্যাক্সিমাম টাইমেই থাকে। আর স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলোতে অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। এবার দেখো কাজ। দেহ গঠন, প্যারেনকাইমা হলো দেহ গঠন, খাদ্য প্রস্তুত, সঞ্চয় এবং পরিবহন। কোলেনকাইমা হলো খাদ্য প্রস্তুত, কচি ও নমনীয় কাণ্ডে দৃঢ়তা প্রদান। তোমাদের বইতে দন্তকলস এবং লাউ পোকার উদাহরণ দেওয়া আছে। স্ক্লেরেনকাইমা টিস্যুতে দেখো কাজ হলো দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ পরিবহন করা। তাহলে তোমরা সহজে মনে রাখার জন্য এই পয়েন্টগুলো মনে রাখবে এবং তারপরে এই বর্ণনাটা শিখবে। তোমাদের পরীক্ষা এইভাবে আসবে, হয়তো বলতে পারে একটা চিত্র দিয়ে বলবে যে চিত্রের গঠন বর্ণনা করো। তাহলে যদি প্যারেনকাইমা চিত্র থাকে তাহলে এই বৈশিষ্ট্যগুলো লিখে দেবে, কোলেনকাইমা থাকলে আলোচ্য বিষয়ের এই বৈশিষ্ট্যগুলো লিখে দেবে। এই জন্য 7 নম্বর আমি একটা পয়েন্ট দিয়ে বলবো, তোমরা সেটা চিত্রটা বই থেকে ভালো করে দেখবে। উদ্দীপকের চিত্র দেওয়া থাকবে, দেখা গেলে তুমি বিষয়টা পারো, প্যারেনকাইমার বর্ণনা পারো, কিন্তু তুমি চিত্রটা ভুলে কোলেনকাইমা বর্ণনা দিয়েছো, কিন্তু তুমি 0 পাবে। তাহলে এটা ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, সরল টিস্যু পরে এখন আমি দেখবো জটিল টিস্যু। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা একটা না একটা পরীক্ষা প্রায় আসে। আমি দুইটা পাশাপাশি দেখবো, বর্ণনা তোমরা বই থেকে দেখে নিবে, দেখো সহজে বোঝার জন্য। আচ্ছা দেখো জটিল টিস্যু হলো দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম।
জাইলেম এবং ফ্লোয়েম আমি পাশাপাশি লিখছি। জাইলেমটা জটিল টিস্যু, যেহেতু এটা বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত, ফ্লোয়েম জটিল টিস্যু ভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত। জাইলেমের 4টা অংশ, ফ্লোয়েম 4 ধরনের কোষ দ্বারা গঠিত। দেখো জাইলেমের অংশগুলো হলো ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকেমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমেরটা পাশাপাশি দেখো সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকেমা, ফ্লোয়েম ফাইবার। দেখো জাইলেম প্যারেনকেমা, ফ্লোয়েম প্যারেনকেমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার মিল আছে। এইটার বর্ণনাটা তোমরা বই থেকে দেখে নিবে। এই অংশ মূলত পরীক্ষাতে এই 4টা অংশ দেখলে তুমি নাম্বারটা পেয়ে যাবে, আর বর্ণনার জন্য বাড়তি নাম্বারটা পাবা। প্যারেনকেমাটা দেখো আমরা সরল টিস্যু পড়ছিলাম। প্যারেনকেমা জাতীয় কোষ, ফ্লোয়েম প্যারেনকেমা জাতীয় কোষ, বর্ণনা প্যারেনকেমা বর্ণনা দিলেই হবে। ফাইবারটা হলো স্ক্লেরেনকেমা জাতীয় কোষ, বর্ণনাটা স্ক্লেরেনকেমা জাতীয় বর্ণনাটা দিলেই, কোষের বর্ণনাটা দিলে হয়ে যাবে। তো এই কোষ দুটোর মধ্যে এটা পরীক্ষায় যে কোনো একটা আসি উদ্দীপক দিয়ে আসবে, তোমার মনে রাখতে হবে জাইলেম আসছে না ফ্লোয়েম আসছে, সেটা ভালো করে ধরে তারপরে বর্ণনাটা লিখবে। এবার দেখো জটিল টিস্যুর গুরুত্ব। জটিল টিস্যুর গুরুত্বতে দেখো জাইলেম পানি পরিবহন করে, তাহলে মনে রাখো খুব ভালো করে। জাইলেম টিস্যুটা পানি পরিবহন করে, ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। জাইলেমের ভেসেল এবং ফ্লোয়েমের সিপ কোষ যদি বন্ধ হয়ে যায় তাহলে উদ্ভিদ মারা যায়। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ উদ্ভিদের জন্য। তারপর দেখো তুলা হলো সারফেস ফাইবার। ফাইবার হলো স্ক্লেরেনকেমা জাতীয় কোষ, যা বিশ্বের প্রধান অর্থকরী ফসল। পাট হলো বাঁশ ফাইবার, যা গুরুত্বপূর্ণ একটা অর্থকরী ফসল। আমাদের দেশে একসময় আমাদের প্রধান অর্থকরী ফসল ছিল। আচ্ছা, এরপরে নারকেলের ছোবড়া হলো স্ক্লেরেনকেমা জাতীয় কোষ, যা দিয়ে জাজিম রশ্মি এগুলো তৈরি করা হয়, তোমরা জানো। আর জাইলেম ফাইবার বা উড ফাইবার হলো কাষ্ঠতন্তু, কাঠ, যে আমরা যে আসবাবপত্র তৈরির জন্য যে বা ফার্নিচার তৈরি করার জন্য যে কাঠটা ব্যবহার করি সেটা হলো উড ফাইবার। এটা দিয়ে আমরা বিভিন্ন আসবাব তৈরি করি। তাহলে সহজে বুঝতে পারছো জটিল টিস্যুর গুরুত্ব কত। এই হলো উদ্ভিদ টিস্যু গেল। প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুটা হলো 4 ধরনের। আবরণী টিস্যু, এরপর হলো যোজক টিস্যু, এরপরে হলো পেশি টিস্যু, এরপর হলো স্নায়ু টিস্যু। তার মধ্যে তোমরা পেশি টিস্যুর বর্ণনাটা করবা। পেশি টিস্যুটা হলো 3 ধরনের: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। যে পেশির কোষগুলো আমরা ইচ্ছামতো নাড়াচাড়া করতে পারি সেটা হলো ঐচ্ছিক পেশি, যেমন আমাদের হাতের বাইসেপস, ট্রাইসেপস ইত্যাদি। যে পেশির কোষগুলো আমরা, যে পেশিটাকে আমরা নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না সেটা হলো অনৈচ্ছিক পেশি। যেমন দেখো আমাদের পাকস্থলী, আমাদের শিরা, ধমনী, এগুলো হলো অনৈচ্ছিক পেশি। তারপরে হৃদপেশি। হৃদপেশিটা একটা বিশেষ ধরনের পেশি যেটা হৃদপিণ্ড যা দিয়ে তৈরি। এটা গঠনটা হবে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু যেহেতু এটা ক্রিয়াটা আমাদের ইচ্ছাধীন নয়, এটা হলো মায়োজেনিক। এটা বাহিরের কোনো ইয়ে ছাড়া নির্দিষ্ট একটা শান্তিক গতিতে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গতিতে সে চলতে থাকে, এটা গতিতে এটা হার্ট মানে কাঁপতে থাকে। এই জন্য এটাকে এক ধরনের অনৈচ্ছিক পেশি, কিন্তু তার গঠনটা হলো ঐচ্ছিক পেশির মতো। আর বাকি যে দুইটা একসাথে বললাম যোজক টিস্যু, এটার প্রধান টিস্যুটা হলো এক ধরনের হলো রক্ত, সেটা আমরা পরবর্তী একটা 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। এবং স্নায়ু টিস্যুটা আমরা 10ম অধ্যায়ে আলোচনা করব। এই জন্য এখানে আমি বিস্তারিত বললাম না। আমরা যতটুকু নিয়েছি তোমরা ক্লাসটা বারবার শুনবে। কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে কারো কোনো প্রবলেম থাকলে সেটা সমাধান করার চেষ্টা করব। আর আবারও বলছি, ক্লাসটা মনোযোগ দিয়ে বাসায় শুনবে। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, এই জন্য প্রয়োজনে যে অংশটা বুঝবো না সেই অংশটা বারবার শুনবে এবং পরবর্তীতে তারপরও যদি না বুঝো কমেন্ট করলে আমরা সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ।